বিডিআর বিদ্রোহ বলতেছে। বিডিআর বিদ্রোহ না তো, বিডিআর হত্যাকাণ্ড। এই দেশকে হত্যাকাণ্ড করা হয়েছে বিডিআরের মাধ্যমে। শাপলা চত্বর হত্যাকাণ্ড না? তাহলে প্রধানমন্ত্রীর মুখে এই কথাগুলো আমরা কোথাও শুনি না কেন? রাজনৈতিক দলের কেউ নেতা নেই বাংলাদেশ। এটা হচ্ছে প্রথম পার্টি আজাদি দল যার সবাই নেতা। কেমন করে? এরা হচ্ছে নবীগঞ্জ সাহেবের মতন সেই সময়ের যে মদিনা সনদের মতো মসজিদে বলবে 30 জন সদস্য মিলে গোপন ভোটে সিদ্ধান্ত নিবে। তাদের একজন মুখপাত্র থাকবে। আজকে দেখেন মুখপাত্রকে একজন শহীদের বাবা। কোন শহীদের বাবা? দেখেন আল্লাহ তাদেরকে কিভাবে সম্মানিত করে। ওনার ছেলে এভাবে আঙ্গুল তুলে কি বলছিল জানেন? ওনার মুখ থেকে শোনেন, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব কোন ঘোড়াটি। এই কথা বলার পর আল্লাহ তাকে কিভাবে কবুল করতে পারে? জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব কোন ঘোড়ার ডিম। এখানে একজনের সাম্যবাদী দলের ভাই। আচ্ছা, 70,000 লোক মেরে ফেলে দিলেন, তার বিচার করলেন না আজ পর্যন্ত? বিভিন্ন টক শোতে বিভিন্ন জনের দেখি খুব গায়ে লেগে যায়। কেন? 72 থেকে 75 খুন না? আমরা সমস্ত খুনের বিচার চাই। বিডিআরের ভাই, বিডিআরের নামটা কি রাখছে দেখেন, বিডিআর বিদ্রোহ বলতেছে। বিডিআর বিদ্রোহ না তো, বিডিআর হত্যাকাণ্ড। এই দেশকে হত্যাকাণ্ড করা হয়েছে বিডিআরের মাধ্যমে। শাপলা চত্বর হত্যাকাণ্ড না? তাহলে প্রধানমন্ত্রীর মুখে এই কথাগুলো আমরা কোথাও শুনি না কেন? শুনলে ক্ষমতা আগে। কেউ পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকে না। আপনার বাবা জীবন দিয়ে ইন্ডিয়া বিরোধিতা করছে বলে এখনো মানুষের মনে আছে। আর আপনি যা করতেছেন সব মুছে যাবে, কিন্তু এখনো সময় আছে, ফিরে আসে। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক আর আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুক। এবং যারা যারা বাংলাদেশে যে যে পলিটিক্যাল পার্টি, সে যেই হোক, বিএনপি হোক, এনসিপি হোক, যেই হোক, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এক জায়গায় আগামী গণঅভ্যুত্থান করার জন্য তৈরি হয়ে থাকে, তাদের সাথে আমাদের সাথে, আমরা তাদের সাথে এক হয়ে আন্দোলন করতে চাই। আল্লাহ আন্দোলনকে কবুল করুক। আসসালামু আলাইকুম। মুক্ত একটা বাংলাদেশ চান, চলেন সবাই মিলে একটা প্ল্যাটফর্ম করি। যে প্ল্যাটফর্মের নাম হবে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশি জাতীয়তাবাদী ফ্রন্ট। এবং আমার সেই আহ্বান বলুন, আমার সেই ডাকে আমার এই ভাইয়েরা আজকে অনেক কষ্ট করে এখানে এসেছে। এবং তাদেরকে আর একটা জিনিস বলেছিলাম আমি, জুলাই আদি দেওয়া বোঝেন? ইউনূস সাহেব আদি দিয়ে দিয়েছিলেন জুলাইকে। 2007 সালে যেমন বিএনপি ভেঙে একটা রাজনৈতিক দল করা হয়েছিল, তেমন জুলাইকেও নিঃশেষ করার জন্য একটি মিথ্যা ললিপপ দিয়ে এদেশে জুলাইয়ের একটা প্রতিনিধিত্ব সৃষ্টি করা হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে এই কথাটাকে মিথ্যা প্রমাণ করার জন্য, জুলাই মানে আমার বোন বলে গেছে, জুলাই মানে আমরা সবাই, জুলাই মানে আমরা সবাই, এর কোনো মাস্টার মাইন্ড ছিল না। এই জুলাইয়ে আমাদের সবার কি ছিল? অবদান ছিল। সো আমরা কারো অবদান কেউ ছোট করতেছি না, বড়। এই যে ভাইটা আছে, ও জুলাই, তাহলে কি ও কি ওই পার্টি করতে হবে না? জুলাই মানে হচ্ছে আজাদ। আপনি ভারতীয় আধিপত্যবাদ মেনে নিছেন কি নেননি সেটা আগে পরিষ্কার করেন। যারা আজকে এই বর্গাদারি করতেছে জুলাই, তারা কিন্তু এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কোন শক্ত অবস্থান আল্লাহর রাস্তে দেখলাম না। যদি হতো তাহলে এই জালিম রাষ্ট্রপতি যেদিন অপসারণ চাওয়া হয়েছিল সেদিন তাহলে তার সমর্থন করত। তারা রাষ্ট্র ক্ষমতায় তাদেরকে বসানো হলো সরকার যাতে ঠিক মতো চলে সেটা দেখার জন্য। আজকে এসে কেন তারা বলতেছে, এই যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তার আবার আরেকটা নাম আছে রজা, উনি মুসলমান কি মুসলমান না আমি জানি না, কারণ আগে ছিল রজা, রজার নামে সবাই তাকে চিনত। হঠাৎ করে উনি খলিলুর রহমান হয়ে আমাদের এখানে আবির্ভূত হলেন। উনি ডিসিএসপি সাহেবকে লটারি করে নাকি করা হওয়ার কথা। উনি ওখানে দাঁড়ায় থেকে বলছে লটারি হচ্ছে, সামনেটা দেখানো, আমি যা যা বলতেছি তাই করবে। এটা আমার বক্তব্য না,
এটা আমার বক্তব্য না, এটা কার বক্তব্য? সেই সময় আসিফ মাহমুদের বক্তব্য, এবং সেই বক্তব্যটা তিনি দিচ্ছেন এখন। কেন তখন দিলেন না কেন? তখন কিসের লোভে আপনি সেই সময় বলেননি? কিসের লোভ ছিল সেই সময় আপনার? আপনি তো এই জুলাইয়ের রক্তের একটা ফসল ছিলেন। আজকে আবার আরেকজনকে দেখলাম, যারা জুলাইকে রাখে তাদের অবশ্যই এনসিপি করতে হবে। আমার কথা এনসিপি যারা করতেছে করুক, কোনো সমস্যা নেই। আমাদের এখানে কোনো পার্টি না, আমরা ভারতীয় আধিপত্যবাদের অবসান চাই। এবং এই যে আমার এই সন্তানেরা, এদেরকে সম্পূর্ণরূপে সমর্থন দেওয়ার জন্য আমি সবসময় টিভি থেকে শুরু করে সব জায়গায় বলছি, যেখানে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী অবস্থান আছে সেখানে আমি আছি। আমার এই ভাই একটু আগে বললেন কোন রাজনৈতিক দল না, দেশপ্রেম না। দেশ যদি টিকে না থাকে তাহলে আমি আপনি কি করে খাবো? আজকে বলতেছেন সংসদে আর নাকি কক্সবাজারে খালি তেল আছে, রাস্তায় তেল পাচ্ছি না। সংসদে বলতেছে প্রচুর তেল, আবার শোনা যাচ্ছে যে পতেঙ্গাতে তেল। দুটো কথাই শোনাতে, কারণ আপনি তো চুক্তি করে আসছেন তেল বাংলাদেশে আসবে, এই তেল প্রথমে যাবে সেভেন সিস্টারে, তারপর বাংলাদেশ পাবে। জানেন ওই যে বললো না যে পাইপলাইন করে দেওয়া আছে, পাইপলাইন আছে আসাম থেকে। আসামে তো কোনো তেলের ডিপো নাই, তেলের কি নাই, রিফাইনারিও নাই। রিফাইনারি আছে উড়িষ্যাতে। তাহলে আপনি যে বললেন বাংলাদেশ আর আসামের মধ্যে যে পাইপলাইন করে দিলেন তেলের, এই পাইপলাইন দিয়ে কি হবে? চিটাং বা মংলাতে তেল আসবে, সেই তেল যাবে আসামে, তারপর আসাম থেকে সেভেন সিস্টারে যাবে। তাহলে এটা দয়া করে বিদ্যুৎ মন্ত্রী বলেন না কেন? হ্যাঁ তেল আছে, কিন্তু সেই তেল আমার জন্য না, ওই তেল ওই আমার দাদা যে আমাকে রেখেছিল এত বছর। শুনেন, এই টুকু সাহেবদেরকে বিশ্বাস করছেন তো মরছে।